জি 24 ঘন্টায় জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে শুরু করছি 5টা 5। রামনবমী নিয়ে টানাপোড়েন আমরা দেখেছি, গত কয়েক বছর ধরেই চলছে, কিন্তু এবার রথ নিয়ে, রথের মধ্যেও আবার নানা রকম স্তর বিন্যাস আছে। জগন্নাথের প্রসাদ, জগন্নাথ মন্দির না কালচারাল সেন্টার, পুরী না দীঘা, পুরীর প্রসাদ দীঘার প্রসাদ, এই ধরনের বিষয় চলছে। দিলীপ ঘোষ আজকে খুব একটা ইন্টারেস্টিং কথা বলে দিলেন। তিনি বললেন যে রাজ্যে উন্নয়ন কিছু হয়নি, সেই সব থেকে নজর ঘোরাতে মন্দির তৈরি করেছে তৃণমূল এবং মন্দির রাজনীতি করছে তৃণমূল। যে অভিযোগ বিজেপির বিরুদ্ধে এতদিন বিরোধীরা তুলে আসতো, আজকে সেই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে তুলছে বিজেপি। এই জায়গা থেকে আজকে আলোচনা। আমাদের সঙ্গে বিজেপির অরিজিৎ বক্সি রয়েছেন। তবে শুরুতে যাব তৃণমূলের সুদীপ রাহার কাছে। সুদীপ, একটা কথা আছে, ও যে উল্টা বুঝলি রাম, তো বিষয়টা আজকে ইন্টারেস্টিং এই জায়গা থেকে, কারণ এখন বিজেপি তোমাদের বলছে তোমরা কোনো কাজ করোনি ওই একটা মন্দির ছাড়া, এবং সবকিছু থেকে নজর ঘোরাতে মন্দির রাজনীতি শুরু করছো তোমরা। দেখুন, প্রসঙ্গটা যখন দিলীপ ঘোষ উত্থাপন করেছেন, অত্যন্ত পরিষ্কারভাবেই বাংলার মানুষ এটা বুঝতে পারছেন যে জগন্নাথ মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে সেই মন্দিরে গিয়ে রাজনীতিতে নিজের দলের মধ্যে যথেষ্ট বিপাকে পড়েছেন দিলীপ ঘোষ। অমিত শাহ, নরেন্দ্র মোদী কিংবা দলীয় প্রোগ্রামগুলোতে তাকে কোনোভাবেই ডাকা হচ্ছে না। অর্থাৎ উনি বুঝতে পেরেছেন যে উনিও যদি এই মুহূর্তে এই মন্দিরের রাজনীতির মধ্যে নিজে নাক গলিয়ে মাথা গলিয়ে ঢুকে পড়তে না পারেন, তাহলে বিজেপি ওনাকে ব্রাত্য করে দেবে। সুতরাং দেখে খারাপ লাগে যে শুভেন্দু বিজেপি, সুকান্ত বিজেপির কাছে বাংলায় 34টা আসন এনে দেওয়া বিজেপির নেতা দিলীপ ঘোষকে এভাবে মাথা নত করতে হচ্ছে। এটা বিজেপির অন্তর্দলীয় ব্যাপার। বিজেপি কি বলছে, মন্দির না রাজনীতি না উন্নয়ন, বাংলার মানুষ বারবার নির্বাচনের মাধ্যমে এটা প্রমাণ করে দিয়েছে যে বাংলার সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মানুষের পাশে থেকে সারা বছর যে উন্নয়নমূলক কর্মসূচিগুলো গ্রহণ করেছে সেগুলো প্রত্যেকটাই সারা দেশে মডেল। সুতরাং বিজেপির থেকে আমাদের শুনতে হবে না যে আমরা উন্নয়ন করেছি কি করিনি। মানুষ বারবার নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে গিয়ে বিজেপিকে পর্যুদস্ত করে এবং তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতি আস্থা জুগিয়ে এটা বুঝিয়ে দিচ্ছেন যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। আমি শুধু বিজেপি দলকে অনুরোধ করব যে দয়া করে জগন্নাথ দেবকে রাজনীতির স্বার্থে পথে নামিয়ে আনবেন না, এটা আমাদের অনুরোধ রইল। তার কারণ আপনারা যতবার এই জগন্নাথ মন্দিরকে আক্রমণ করছেন, ততবার এটা বোঝা যাচ্ছে যে জগন্নাথ শুনলেই আপনাদের অ্যালার্জি হচ্ছে, আর আপনাদের অ্যালার্জি যত বাড়বে তৃণমূল কংগ্রেসের এনার্জি তত বাড়বে। আচ্ছা সুদীপ, এই জয় জগন্নাথ শুনলে অ্যালার্জি বাড়ছে বিজেপি বললেন অরিজিৎ দা। কদিন আগে একটা ভিডিও ছড়িয়েছিল বাজারে, তৃণমূলের অনেকে শেয়ার করেছিলেন। সেখানে বিজেপির যিনি রয়েছেন তিনি বলছেন জয় শ্রীরাম, তৃণমূলের যিনি বলছেন উল্টো দিকে বলছেন জয় জগন্নাথ। এই এখন কি জয় শ্রীরাম বনাম জয় জগন্নাথ এরকম কোনো ভার্সন আসছে নাকি বাজারে? না, আমি জানি না যে জয় জগন্নাথ বা জয় শ্রীরাম এটা কোনো প্রতিযোগিতার বিষয় হতে পারে বলে আমি অন্তত মনে করি না, বা ভারতীয় জনতা পার্টিও মনে করে না যে জয় শ্রীরাম ধ্বনি, জয় মা কালী ধ্বনি, জয় মা দুর্গা ধ্বনি বা জয় জগন্নাথ ধ্বনি এদের মধ্যে কোনো কম্পিটিশন থাকতে পারে। জয় জগন্নাথ শুনলে গায়ে অ্যালার্জি। হ্যাঁ, ওনাদের একসময় ওই জয় শ্রীরাম শুনে ওনার নেত্রী গাড়ি থেকে নেমে ছুটে পালাতে গেছিলেন, তাড়া করছিলেন, এরকম হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। ওনাদের এই সমস্ত শব্দগুলো ওনারা প্রায় বিভিন্ন সমস্যার বিষয় খুঁজে পান, ওনাদের অ্যালার্জি হয়, বুক ধরফর করে, মাথা বনবন করে, এগুলো হয়। তো একটা কথাই আছে না, ওই রাম নামে অনেকে পালায় টালায়, তা আমি সেসব দিকে যেতে চাইছি না। এখন বিষয়টা হচ্ছে এই জগন্নাথ ধাম, প্রভু জগন্নাথের কৃপা নিয়ে তো মানে বাঙালির কথাই আছে যে সারা বছরের ঘুরতে যাওয়াকে বলা হয় দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং। তো বাঙালি সারা বছরের ঘুরতে যাওয়ার একটা সবচেয়ে বড় জায়গা হচ্ছে, শুধু ঘোরা নয়, তীর্থ করতে যাওয়ার জায়গা হচ্ছে পুরী, জগন্নাথ ধাম দর্শন, জগন্নাথ দেবকে পূজা অর্পণ এবং তার মহাপ্রসাদ, যে ভোগ প্রসাদ, সেই প্রসাদ গ্রহণ করা। এটা বাঙালির একটা চিরন্তন সংস্কৃতির একটা অঙ্গ। সুতরাং এটা নিয়ে আমাদের এটাও তো ঠিক। দিলীপ ঘোষ যখন প্রশ্ন তুলছেন, দিলীপ ঘোষ তো নিজেই সেখানে গিয়েছেন। হ্যাঁ, ঠিক কথা। দেখুন, একটা সরকারি কাজ, যে আমি ওখানে যাওয়ার বিষয়টা ছেড়ে দিন, আমরা ভিক্টোরিয়াতে যাই না,
ভিক্টোরিয়া যেটা আমাদের গড়ের না, মাঠে কিন্তু ময়দানে দিলীপ রয়েছে। ঘোষের এই আমি যাত্রা নিয়ে বলছি। আপনাদের অনেকে কিন্তু সেই সময় খোঁচা না, না, দিয়েছিলেন তাকে। আমাদের স্ট্যান্ডটা একদম পরিষ্কার, এবং দিলীপ বাবুর বক্তব্য, দিলীপদার বক্তব্য, পুরোপুরি সেদিনের বক্তব্য যদি আপনি ভিডিও ফুটেজ দেখান দেখবেন খুব পরিষ্কার। দিলীপ বাবু সেদিন সরকারি আমন্ত্রণে একটা ইনঅগুরেশন ছিল যার নাম হচ্ছে জগন্নাথ ধাম কালচারাল ইনস্টিটিউট। আমি জানি না কেন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের আপামর জনগণ, শুধু হিন্দু মুসলমান বলে না, পশ্চিমবঙ্গের আপামর জনগণের সাথে কেন ছলনা করছেন। আপনি যদি, আমি আপনাকে একটা ছোট্ট, আপনার ক্যামেরা যদি ক্যাচ করতে পারে, আপনাকে একটা ছোট্ট স্ক্রিনশট দেখাই, যদি আপনার ক্যামেরা এখানে পায়, আমার মোবাইল দেখতে পায়, যে এর যে ওয়ার্ড টেন্ডারটা ইস্যু হয়েছিল, 143 কোটি 2 লক্ষ টাকার, 143 কোটি 2 লক্ষ টাকার ইস্যু করেছে হিটকো। কারা পেয়েছে না, সুবীর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস প্রাইভেট লিমিটেড। একটু যদি দেখানো যায় অবশ্যই দর্শক বন্ধুরা দেখতে পাবেন। অর্থাৎ যেখানে পরিষ্কার বলা হচ্ছে কিসের টেন্ডার, ওয়ার্ক অর্ডার ফর, ভালো করে শুনবেন, কনস্ট্রাকশন অফ জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র এট দীঘা। অর্থাৎ মুখ্যমন্ত্রী বারে বারে কেন বাংলার মানুষের সাথে ছলনা করছেন? মন্দিরের কথা হলে মন্দির লেখা থাকে একদম পরিষ্কারভাবে আমি যেটা বলতে চাই, যে এই যে যেখানে উনি ধাম কথাটা ব্যবহার করছেন, আমি জানি না উনি জানেন কি জানেন না, ধাম আমাদের সারা ভারতবর্ষের হিন্দু সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অঙ্গ। টেকনিক্যালিটিসটা জানতে চাইছি, যদি এরকম টেন্ডার মন্দিরের ক্ষেত্রে, তো তাহলে মন্দির ওরকম উল্লেখ করা থাকে। আমি তো রাদার উল্টো কথা বলবো, সরকার কখনো মন্দিরের টেন্ডার দিতে পারে? আমরা তো একটা স্বাধীন গণতান্ত্রিক দেশে বাস করি, যার একটা সংবিধান রয়েছে, যেখানে আমরা একটা ধর্মনিরপেক্ষ সংবিধানের মধ্যে রাজনৈতিক সামাজিক সমস্ত কর্মকাণ্ডে থাকি। যেখানে সংবিধানে পরিষ্কার বলছে যে সরকারের কাজ ইনফ্রাস্ট্রাকচার গ্রো করানো, সরকারের কাজ মানুষের উন্নতি করা, সরকারের কাজ ধর্মকে প্রমোট করা নয়। এবং মন্দির বানানো, মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, গুরুদ্বারা বানানো, কোন নির্বাচিত সরকার, অন্তত ভারতবর্ষের সংবিধান মোতাবেক নির্বাচিত সরকার, এর পিছনে টাকা ব্যয় করতে পারে না। আমি সুদীপের কাছে আসি, আমি শুধু ছোট্ট একটা কথা শুধু এখানে অ্যাড করে দিই, যে এই যে 143 কোটি টাকার প্রজেক্ট, এই টাকা গেল কোথা থেকে? এই টাকা তো গেল সাধারণ মানুষের করের পয়সা থেকে। সংবিধান কি এই সরকারকে সেই ম্যান্ডেট দেয় যে সাধারণ মানুষের করের টাকায় সে মন্দির তৈরি করতে পারে? করেও নি। এটা একটা কালচারাল ইনস্টিটিউট, সরকারের নিজের টেন্ডার নোটিফিকেশন বলছে, কিন্তু শুধুমাত্র মানুষকে বিপথে চালনা করার জন্য, তার ধর্মীয় ভাবাবেগ নিয়ে খেলা করার জন্য। আমি একই প্রশ্ন দুজনের কাছেই রাখবো। প্রথমে সুদীপের কাছে। সুদীপ, মানে এইরকম বিষয়টা না, এটা বড় বেশি নতুন, মানে আমরাও শুনিনি যে মন্দির বনাম কালচারাল সেন্টার, এটাও যে হতে পারে, এবং এটাও একটা বঙ্গ রাজনীতিতে একটা বড় বিতর্ক জায়গা, মন্দির না কালচারাল সেন্টার এবং টেন্ডার, মানে নতুন নতুন বিষয় সামনে আসছে আজকাল। না, মন্দির হলে তো শুভেন্দু অধিকারী হুমকি দিয়ে রেখেছেন যে ওখানে যদি মন্দির করা হয় তাহলে উনি কোর্টে যাবেন। আবার মন্দির লিখলে কোর্টে যাবেন। কালচারাল সেন্টার হলে বলতেন যে আমরা কালচারাল সেন্টারে ঈশ্বর আছেন সেটা মানি না, বিজেপির লোকজন না মানতেই না, তাহলে কি কোর্ট এড়ানোর জন্য কালচারাল সেন্টার রেখা হয়েছিল বলতে চাইছো? বিজেপির লোক কালচারাল সেন্টারে ঈশ্বর আছেন এটা না মানতেই পারেন, তাতে বাংলার মানুষের কিছু আসে যায় না। আমি 24 ঘন্টার প্রতিনিধি, আপনাদের বলবো যে একটু ক্যামেরাটা নিয়ে দীঘার মন্দিরে যান না, সে দেখুন বাংলার মানুষ কিভাবে জনসমাগমে পরিপূর্ণ হয়ে রয়েছে জগন্নাথ মন্দির। এটা বিজেপি দেখে গাত্র দেওয়া হচ্ছে। বিজেপি এখন যুক্তি খোঁজার চেষ্টা করছে, আর এই যত যুক্তি খোঁজার চেষ্টা করছে, ওরা জগন্নাথ দেব দেখলেই তৃণমূলের ভয় পাচ্ছে। জগন্নাথ দেব কোনো দলের দেবতা নয়। বিজেপির যিনি প্রতিনিধি বসে আছেন ওনাকেও অনুরোধ করব, আপনি হাত জোড় করে জয় জগন্নাথ বলে প্রার্থনা করুন, ঈশ্বর নিশ্চয়ই আপনাদের প্রার্থনাও পূরণ করবেন। কিন্তু ঈশ্বরকে মাটিতে নামিয়ে নিয়ে আসার যে রাজনীতি, ভগবানকে নিয়ে রাজনীতিকরণের যে পদ্ধতি, এটা থেকে বারবার হাওড়ায় যে ভগবানের মন্দিরের উপরে আপনার মুখ্যমন্ত্রী ইয়ে করে প্রস্রাবখানা করার পারমিশন দিয়েছিল, আপনি সেইভাবে বলছেন? এই বিজেপি তো বলে যে দুর্গাপুজো নাকি বাংলায় করতে দেওয়া হয় না। এই বিজেপি তো বলে বাংলার সরকার নাকি, কবে কোন বিজেপির নেতা বলেছে দুর্গাপুজো বাংলায় করতে দেওয়া নেই? কি ছোট্ট ভাইয়ের মাথাটা গেছে, ছোট্ট ভাইয়ের মাথাটা গেছে। দুর্গাপুজোর বিসর্জন আপনার নেত্রী বন্ধ করিয়েছিল, মহরমের বাহানা দিয়ে দুর্গাপুজোর বিসর্জন আপনার নেত্রী বন্ধ করে রেখেছিল হাইকোর্টের ইন্টারভেনশনে, তারপর হিন্দুরা সেই বিসর্জন দিতে যেতে পেরেছিল। আপনি বড় বড় কথা বলছেন দুর্গাপুজো নিয়ে। আমি সঞ্চালককে অনুরোধ করব, যেহেতু আমি স্টুডিওতে নেই, এইভাবে যদি স্টুডিও না থাকার বাহানায় মিথ্যে কথা বলবেন না, স্টুডিও না থাকার বাহানায় মিথ্যে কথা বলবেন না। দুর্গাপুজো নিয়ে কথা মানায় না। আপনার নেত্রী দুর্গাপুজোর বিসর্জন বন্ধ করে দিয়েছে। আমরা এক এক করে আসি। সুদীপ বলো। বিজেপির এই যে অসহিষ্ণুতা, এই যে সহমতের অভাব,
আমরা আবার জয় জগন্নাথ বলে বলছি। আবার বলছি, সহিষ্ণুতা কালীগঞ্জে দেখিয়েছেন আপনারা, বিজয় উল্লাস পালন করতে গিয়ে একটা 10 বছরের শিশুকে ছিন্ন ভিন্ন করে দিয়েছেন, আবার আপনি সহিষ্ণুতা কথা বলছেন। কিন্তু সুদীপ এই যে তোমরা জগন্নাথ বনাম মানে তোমরা বলছো জগন্নাথ শুনলেই বিজেপি রেগে যাচ্ছে, তো সুদীপ আমি মানে এই ওড়িশা জয়ের পর কিন্তু আমার মনে আছে প্রধানমন্ত্রী জয় জগন্নাথ বলে বক্তব্য শুরু করেছিলেন। সুদীপ শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি বললাম ওড়িশা জয়ের পর তো প্রধানমন্ত্রী জয় জগন্নাথ বলে শুরু করেছিলেন। বিজেপি তো এরকম ভাবে ন্যারেটিভ সামনে আনেনি যে তারা জগন্নাথ শুনলেই তাদের গাত্রদাহ হচ্ছে, এরকম কিছু। যখন যেখানে নির্বাচন থাকে বা যখন যেখানে যান, বাংলায় যখন আসে তখন রবীন্দ্রনাথ সেজে আসেন। তার মানে কি উনি রবীন্দ্রনাথকে শ্রদ্ধা করেন? আসলে নয়। যদি করতেন তাহলে উত্তরপ্রদেশের সিলেবাস থেকে রবীন্দ্রনাথ বাদ হয়ে যেত না। উনি যদি আসলে জগন্নাথ দেবকে শ্রদ্ধা করতেন, তাহলে ওনার দলের নেতারা প্রতিদিন এই জগন্নাথ দেবের মন্দির নিয়ে, জগন্নাথ ধাম নিয়ে প্রতিদিন এই ঘৃণ্য রাজনীতি করতে পারতেন। ওনার খাওয়ার দাঁত আলাদা আর দেখানোর দাঁতটা আলাদা। সুতরাং উনি মুখে যা বলেন কাজে তা করেন না। মুখে জয় জগন্নাথ বলতে পারেন, কিন্তু যেহেতু বাংলায় মন্দির হয়েছে, এই যে এত টেন্ডারের কথা বললেন, আমরা প্রশ্ন করেছি যে রাম মন্দিরের টেন্ডারটা কোথায়, একটু দেখতে চাই। রাম মন্দিরে এত লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ তারা চাঁদা দিয়েছিলেন, সেই টাকা কিভাবে ব্যবহার করা হয়েছে তার হিসেব আজ পর্যন্ত প্রকাশ করতে পেরেছে? আমরা সেটা নিয়ে রাজনীতি করিনি। তার কারণ ঈশ্বরের মন্দির নিয়ে রাজনীতি হোক, ঈশ্বরকে নিয়ে রাজনীতি হোক, এটা তৃণমূল কংগ্রেস চায় না। এবং বিজেপি আসল, আমি তো বারবার বলি, বর্বর জুমরা পোলারাইজেশনের পার্টি। ওদের কাজই হচ্ছে পোলারাইজেশন। পোলারাইজেশন করতে পারছে না, বাংলার সরকারকে কালিমালিপ্ত করতে পারছে না, জগন্নাথ ধাম দেখছে আর জ্বলছে। আচ্ছা, উত্তর নি অরিজিৎ উত্তর নি। মমতা বন্দ্যোপাধ্যায়, আমার যেটা মনে হয় ছোট্ট ভাই সুদীপ, টেন্ডার এই ব্যাপারগুলো খুব একটা বোঝে টোজে না, বুঝলেন তো? নইলে এই গন্ডগোলটা করতো না। হঠাৎ করে নিজেই টেনে রাম মন্দিরের কথা বলে নিজের অজ্ঞানতা এবং তার দলের শিক্ষার যে পরিধি সেটাকে ব্যক্ত করে দিত না। বিষয়টা ভাই, ছোট্ট ভাই সুদীপ, তোমাকে জানাবার জন্য বলে রাখি, রাম মন্দির যে নির্মাণ হয়েছে সেটা একটা ট্রাস্টের আন্ডারে হয়েছে, এবং সেই ট্রাস্ট সরকার নয়, সেই ট্রাস্ট প্রাইভেট ট্রাস্ট, এবং সারা ভারতবর্ষের কোটি কোটি হিন্দু মানুষের ভাবাবেগের সাথে সেই মন্দির তৈরি হয়েছে, যেখানে তারা ডোনেশন করেছেন। এবং সেই ট্রাস্টটা বরাবর, এবং বলি শোনো না, একটু ধৈর্য ধরে শোনো। আরে কালীগঞ্জের বোমা ছড়ার মতো করো না, একটু শোনো না। কালীগঞ্জের বাচ্চাটার যে ব্যাপার ইয়ে করেছে, অবস্থা করেছে, সেরকম করো না। আমার কথাটা শোনো না। বলছি ট্রাস্টটা সরকার নয়, ট্রাস্টটা একটা প্রাইভেট ট্রাস্ট। সারা ভারতবর্ষের কোটি কোটি হিন্দুর অনুদান থেকে সেই মন্দির তৈরি হয়েছে, তার বিগ্রহ তৈরি হয়েছে। তার সাথে তোমার সরকারের করের পয়সায় কালচারাল ইনস্টিটিউটের নাম করে মন্দির বানিয়েছি, এই দাবি করাটা সারা পশ্চিমবঙ্গের জনগণের সাথে শুধু প্রহসন নয়, সারা ভারতবর্ষের হিন্দু ভাবাবেগের সাথে খেলা করা। কেন খেলা করা? যেমন মমতা ব্যানার্জি সকালবেলা উঠে যদি কালকে মনে করেন যে আমার মনে হয়েছে আমার সরকারের পয়সা, ওটা তো আমি তো মনে করি আমার পারিবারিক পয়সা, মানে উনি যেটা মনে করেন ওটা পারিবারিক পয়সা, আমি একটা তাজমহল তৈরি করে দেবো পশ্চিমবঙ্গের বুকে, সেটা হয় না। তাজমহল যেমন একটা ইতিহাস জড়িয়ে আছে, সেরকম ধাম, মানে তুমি জানো না, শুনে নাও না, এগুলো তো তোমরা হিন্দু কালচার পড়ো না, এগুলো তো পড়ো, তোমরা তো দুধের গাইদের কালচার পড়ো, শুনে নাও না। 4টে ধাম একটু নামটা শুনে নাও, বদ্রীনাথ, রামেশ্বরম, দ্বারকা এবং পুরী, এই 4টে ধাম 4টে যুগকে সিগনিফাই করে। ভারতবর্ষের হিন্দু সংস্কৃতির সাথে এই ধাম জড়িয়ে, তোমাদের মতো হালাল সার্টিফাইড আমার সময় জগন্নাথ ধাম থেকে আসতে পারে না। আমার সময় একদমই শেষ। সুদীপ, দু লাইনে শেষ করো তোমাকে দিয়ে। বিজেপির কাকুকে একটু জিজ্ঞেস করুন, উত্তরপ্রদেশে দুর্গা বেদিটা কারা ভেঙেছিল? আচ্ছা, আমার সময় একদম শেষ। আমি দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘরের বাইরে দুই পা ফেলিয়া। ঘরের আলোচনা হচ্ছে, সেখানে উত্তর দিতে পারছো না। ধামনা সংস্কৃতি কেন্দ্র পরিষ্কার করতে পারছো না। আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ সুদীপ, অনেক ধন্যবাদ অরিজিৎ দা। ফিরে আসি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।